আচ্ছা, এখন আমরা ক্লাসে চলে যাই। আজকে আমরা ক্লাস 3 করব, 3 নম্বর ক্লাস। এর আগে আমরা বেস্ট ফ্রি ব্লগিং সাইট, কপিরাইট ফ্রি ইমেজ এগুলো তৈরি করা শিখছি এবং এই ব্লগিং সাইটটা বানানো শিখছি। আজকে আমরা 3 নম্বর ক্লাস নিয়ে কথা বলবো, আর্টিকেল রাইটিং, হ্যাঁ, কোয়ালিটি আর্টিকেল এবং প্লাগারিজম চেক, এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আমরা জানি যে একটা প্রথমে আমাদের কোনো না কোনো একটা সাইটে গিয়ে আমাদের আগে কন্টেন্টটা সিলেক্ট করতে হবে, বা আমরা যেটা লিখতে চাচ্ছি সেই বিষয়টা আমাদের রিসার্চ করতে হবে। রিসার্চ করার পর আমাদের যে কন্টেন্ট বা যে লেখাটা আমাদের ভালো লেগেছে সেই লেখাটা প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমি একটা ফাইলে রাখি, আমি ডেস্কটপে রাখি। আচ্ছা, কপি করে নিয়ে আমি ডেস্কটপে রাখবো। ডেস্কটপ, এটা আমার ডেস্কটপ। তো তারিখ দিয়ে দিই, নাহলে মনে থাকবে না। আজকে হচ্ছে 20 তারিখ, 20/8/24। 20/8/24 তারিখ। প্রথমে আমাকে একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করতে হবে। টেক্সট ডকুমেন্ট ওপেন করে আমি যে লেখাটা বা কন্টেন্টটা সিলেকশন করেছি, এটা আমার, এটা থেকে পুরোটা আমারই করতে হবে। এটা একটু ছোট করি, আমি ঝামেলা করতেছে। পুরোটাই আমার এই টেক্সট ডকুমেন্টে কপি করে নিতে হবে, এটা তো আমরা সবাই জানি। একটু বেশি লেখা নাই, এইটুকু লেখাই। তো এটা সিলেক্ট করার পর আমরা প্রথমে চলে যাব হচ্ছে বেঙ্গলি আর্টিকেল রিরাইটারে। বেঙ্গলি আর্টিকেল রিরাইটার, এটা লিখলেই গুগলে চলে আসবে। আর আর আমরা যদি snap.words.com-এ চলে যাই তাহলে কিন্তু এটা আসবে, এই যে লিঙ্কটা, snapword.com, বেঙ্গলি আর্টিকেল রিরাইটার। এখানে আসার পর আমরা ওই লেখাটা, এই লেখাটা পেস্ট করব। পেস্ট করার পর নিচে যে আর্টিকেল রিরাইট আর্টিকেল, এখানে আমরা চাপ দেব। চাপ দেওয়ার পর এখানে আমাদের ঘুরতেছে, ঘোরার পর আমাদের কিন্তু আর্টিকেলটা রিরাইট করে দিয়েছে। এখন আর্টিকেলটা রিরাইট করে দিয়েছে, আমরা এখন দেখব এই রিরাইট আর্টিকেলটা যদি আমি এইভাবে যদি আমি গুগলে দিই বা এভাবে যদি পোস্ট করি তাহলে কিন্তু গুগল আমাকে মানে এআই রিরাইট ইস্যু দেখাবে, ঠিক আছে? তো এটাকেও আমাকে একটু মডিফাই করতে হবে, তার মানে ও আমাকে একটু কাজটা সহজ করে দিল, তাই না? একটু সহজ করে দিল, আমি এটা দেখে এটা আমাকে লিখতে হবে, মোটামুটি আমার নিজের ভাষায় লিখতে হবে।
যখন আমি দেখি একটু এখানে কি আছে। দেশে মাঝখানে কয়েকদিন অস্থিরতা থাকায় বাংলাদেশ থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরে যেতে পারে ধারণা করা হচ্ছিল আগেই। অবশেষে আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল বাংলাদেশে নয়, এই বিশ্বকাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। তো আমরা দেখি এখানে কি আসছে। এর আগে অনুমান করা হয়েছিল যে দেশে অস্থিরতার কারণে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ কয়েকদিনের মধ্যে বাংলাদেশ থেকে সরে যেতে পারে। অবশেষে আইসিসি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে এই বিশ্বকাপ বাংলাদেশে নয়, সংযুক্ত আরব আমিরাতে হবে। মোটামুটি কিন্তু একটু আসছে, তাই না? তো আমাদের আর একটু যদি মডিফাই করতে পারি, দেখি একটু। আমরা লিখতে পারি এখানে যে আগে থেকেই অনুমান করা হয়েছিল যে দেশে, এর আমরা কমা ব্যবহার করতে পারি, দেশে অস্থিরতার কারণে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ কয়েকদিনের মধ্যে বাংলাদেশ থেকে সরে যেতে পারে। কয়েকদিনের মধ্যে বলতে এটা আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে, এটা আমরা কেটে দিতে পারি, বাংলাদেশ থেকে সরে যেতে পারে। অবশেষে আইসিসি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এইটুকু মোটামুটি ঠিক আছে। আমি যদি লিখি এখন এবার জানা গেল আসল সত্যটা, সত্যটা, তাই না? এবার জানা গেল আসল সত্যটা। একটু যোগ করলাম। আইসিসি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে এই বিশ্বকাপ বাংলাদেশে নয়, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এটা মোটামুটি হয়ে গেল আমার। এর পরবর্তী আমি চলে যাব এখানে। আচ্ছা, এখানে কি লিখছে? অথচ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আশাবাদ ব্যক্ত করেছিলেন যে যে করেই হোক দেশের মাটিতে এই বিশ্বকাপ আয়োজন করার চেষ্টা করা হবে। বাংলাদেশ সে চেষ্টা করেছেও, কিন্তু অংশগ্রহণকারী কয়েকটি দলের আপত্তিতে সরিয়ে নিতে হয়েছে টুর্নামেন্টটি। দেখি এখন এখানে কি আছে। তবে বাংলাদেশের ক্লান্তিকালীন সরকারের ক্লান্তিকালীন, এটা আমাকে এবার দিতে হবে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আশাবাদ ব্যক্ত করেছেন দেশের মাটিতে অবশ্যই এই বিশ্বকাপ আয়োজনটা চেষ্টা করা হবে। বাংলাদেশ চেষ্টা করেছিল, কিন্তু কিছু অংশগ্রহণকারী দলের আপত্তির কারণে টুর্নামেন্টটি বাতিল করা হয়েছিল। দেখি কি করা যায় এখন। আমি এটা প্রথমে লাগাইতে পারি। অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছিলেন এবং আশাবাদী ছিলেন দেশের মাটিতে অবশ্যই এই বিশ্বকাপ আয়োজনের চেষ্টা করা হবে। দেশের মাটিতে অবশ্যই এই লিখে দিতে পারি টি-20, নারী টি-20, তাই না? আয়োজনের চেষ্টা করা হবে। বাংলাদেশ চেষ্টাও করেছিল। আচ্ছা, বাংলাদেশের চেষ্টার কোনো কমতি ছিল না। কিন্তু কিছু অংশগ্রহণকারী দলের আপত্তির কারণে টুর্নামেন্ট বাতিল করতে হয়েছিল। সরিয়ে নিতে হয়েছে টুর্নামেন্টটি আপত্তির কারণে। টুর্নামেন্টটি হয়েছে। আচ্ছা, এরপরে আমরা পরের লাইনে যাই। এভাবে কিন্তু আমাদের আসলে রিরাইটটা করতে হবে। আমি আরো একটা প্যারা দেখাচ্ছি, তারপরে আপনারা বুঝতে পারবেন। আইসিসির প্রধান নির্বাহী জিওএফ অ্যালার্ডিস এক বিবৃতিতে বলেছেন, বাংলাদেশে নারী টি-20 বিশ্বকাপ না হওয়াটা হতাশার। কারণ আমরা জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি একটি স্মরণীয় ইভেন্ট আয়োজন করতে পারত। আচ্ছা, প্রধান নির্বাহী, আচ্ছা এখানে জিওএফ আগে লিখি, এক বিবৃতিতে বলেছেন, এখানে যদি লিখে দেই জানাই আইসিসি প্রধান নির্বাহী জিওএফ অ্যালার্ডিস জানায়, গণমাধ্যমকে জানায়, বাংলাদেশে নারী টি-20 বিশ্বকাপ না হওয়াটা হতাশাজনক। না হওয়াটা নারী টি-20 বিশ্বকাপ না হওয়াটা হতাশাজনক। না, এটা যে এখানে একটা চেঞ্জ হয়েছে বাংলাদেশে।
কারণ আমরা জানি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি একটি স্মরণীয় অনুষ্ঠান আয়োজন করতে পারে। আচ্ছা দেখি কি আছে, কারণ আমরা জানি বাংলাদেশ ক্রিকেট একটি স্মরণীয় ইভেন্ট আয়োজন করতে পারে। কারণ আমরা জানি যে এটা আমরা কেটে দিতে পারি। কারণ আমরা জানি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি স্মরণীয় অনুষ্ঠান আয়োজন করতে পারে। আচ্ছা, ইভেন্ট অর্থটা কি এটা আমাদের জানা জরুরি, তাহলে আমরা এই করতে পারবো। অবশেষে, তাই না? কারণ আমরা জানি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি স্মরণীয় অনুষ্ঠান আয়োজন করতে পারে, এটা আসলে হইতেছে না, এটা আমরা কেটে দিই, যেহেতু মাথায় ঢুকতেছে না কিছু, কেটে দিলাম। এরপর দুইটা প্যারা আছে আমাদের এখনো, দেখি শেষ করি আর কি। বিসিবি তাদের সবটুকু চেষ্টা করলো, কি কারণে বাংলাদেশ বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হচ্ছে না তার ব্যাখ্যা দিতে গিয়ে আইসিসির প্রধান নির্বাহী বলেন, বাংলাদেশে ইভেন্টটি আয়োজনের চেষ্টা এবং সেটা করার জন্য সব ধরনের উপায় অন্বেষণ করা আমি বিসিবিকে ধন্যবাদ জানাতে চাই। তবে অংশগ্রহণকারী কয়েকটি দলের সরকারের ভ্রমণ পরামর্শের কারণে এটি সম্ভব ছিল না। তবে তারা বাংলাদেশ আয়োজক থাকবে। আমরা অদূর ভবিষ্যতে বাংলাদেশে একটি আইসিসি গ্লোবাল ইভেন্ট আয়োজনের অপেক্ষা করছি। আচ্ছা, আমরা এত সময় নিব না, অনেক বড় এখানে, এটা করতে গেলে অনেক সময় লাগবে। তো আমরা উপরের টুকু একটু করি, কাজটা শেষ করি। হ্যাঁ, এখন আমি কিন্তু এর আগে দেখাইছিলাম যে এটা আমরা এখন চেক করব, তাই না? এটা যদি চেক করতে যাই, আমাদের ডবলি চেকার, হুম, ডবলি চেকার নামে একটা টুল আছে আমাদের, এটা দিয়ে আমাদের চেক করতে হবে, wchecker.com। এখানে আমরা এটা পেস্ট করব। পেস্ট করার পর এখানে একটা কিন্তু আমাদের আসবে, একটু ওয়েট করতে হবে। একটু সময় লাগতেছে, চলে আসছে। আমরা এটা টিক দিয়ে একটু সময় নিচ্ছে, একটু নেটের জন্য একটু সময় নিচ্ছে, একটু ওয়েট করি।
অনেক সময় নিতেছে, কারণটা কি? এত সময় নেওয়ার তো কথা না। আচ্ছা, আমরা নতুন করে আবার চলে যাই, এটা বাদ দিলাম, ভেজাল করতেছে অনেক। এখনো হয় নাই। নেটের গতি একবারে কম, এই সমস্যাটা। একদম নেটের গতি কম। আমাকে একটু ওয়েট করতে হবে, এখানে কিন্তু একটা আসবে, এটা আমরা জানি। চলে আসছে, আমরা আবার ট্রাই করি, দেখি কি হয়। এবার হয়েছে। এবার চেক প্লাগারিজম, এখানে চাপ দেওয়ার পর আমাদের অটোমেটিক্যালি এটা চেক হবে যে আসলে কতটুকু পরিমাণ আমাদের ইউনিক। এবং তবে আর একটা কথা বলি, আপনারা যতটুকু সম্ভব নিজে রিসার্চ করে নিজে লিখবেন। এটা আসলে একটা ট্রিক্স। আসলে ট্রিক্স করে অবলম্বন করে তো আর সবসময় কাজ করা যায় না। কিছু কিছু সময় আছে নিজের জ্ঞানেও অনেক কিছু করতে হয়, তাই না? তো এই আর কি, সবসময় আমি একটা জিনিস আপনাদের বলবো, এখান এখান থেকে আস্তে আস্তে শিখেন। শিখার পর আপনি আপনার নিজের মতো করে কাজ করেন, নিজে লেখেন। দেখেন, একবার লিখে দেখেন, মানে একবার একবার ট্রাই করে দেখেন, পাবেন। এটা অসম্ভব বলে কিছু নেই, অসম্ভব কিছু না। দেখেন, এখন এখানে কিন্তু দেখাচ্ছে যে ইউনিক 100%। আমি যদি ওই লেখাটা দিতাম তাহলে কিন্তু এখানে অবশ্যই প্লাগারিজম ধরা পড়তো। তো যেহেতু আমাদের প্রায় অটোমেটিকলি চেক হয়ে গেছে, তাহলে আর এটা দেখার দরকার নাই সময় ওয়েস্ট করে। আমরা প্লাগারিজম চেক দেখলাম এবং রিরাইটটা দেখলাম। হ্যাঁ, এখন দুইটার মধ্যে আশা করি দুইটার মধ্যে দুইটাই বুঝতে পারছেন আপনারা। আমি লিঙ্ক দুইটা অবশ্যই আপনাদের ক্লাসরুমে এবং গ্রুপে দিয়ে দিব, আপনারা এটা দিয়ে ট্রাই করবেন। আর আর আপনারা আমাকে ক্লাসরুমে অথবা গুগলে অথবা পেন ড্রাইভে যেখানেই পারেন না কেন একটা কমপ্লিট লেখা আমাকে দিবেন। কমপক্ষে 200 থেকে 300 ওয়ার্ডের মধ্যে একটা কন্টেন্ট আমাকে লিখে দিবেন। আর এটা কোথায় আপনারা সেন্ড করবেন, যদি গ্রুপে সেন্ড না করে যদি আমি ক্লাসে সেন্ড করতে বলি তাহলে যেভাবে সেন্ড করবেন আমি দেখিয়ে দিচ্ছি একটু। প্রথমে ক্লাসরুমে যাবেন, ডিড ব্যাচ 4-এ ঢুকবেন। ঢোকার পর আপনি এই যে লাস্টে যে ক্লাসটা, এই ক্লাসটা 3 নাম্বার ক্লাস, এখানে ঢুকবেন। সরি, আমি আর একটা মেল দিয়ে আসি।
আপনারা যখন ওপেন করবেন তখন আপনাদের এরকম দেখাবে। এরকম দেখাবে। আপনি লাস্ট ক্লাসে চলে যাবেন। চলে যাওয়ার পর এইখানে আপনি যে লেখাটা লিখেছেন, এই লেখাটা গুগল ড্রাইভে ডক্স যে আছে, ডক্সের মধ্যে আপনি এই লেখাটা পেস্ট করবেন। করার পর সেই গুগল ডক্সের যে শেয়ার অপশনটা আছে, শেয়ার অপশনে গিয়ে আমাকে লিঙ্কটা দিবেন। আর লিঙ্কটা দেওয়ার সময় অবশ্যই আমাকে anyone করে দিবেন। আর যদি এটা না জানেন, অবশ্যই আপনারা ইউটিউবে ভিডিও দেখে নেবেন যে কিভাবে গুগল ড্রাইভ থেকে লিঙ্ক শেয়ার করতে হয়। এরকম একটা ভিডিও দেখবেন। এই বিষয়টা আর আমি করতেছি না, আপনারা এই বিষয়টা জানেন। আর যদি না জানেন অবশ্যই ইউটিউব থেকে দেখে নেবেন। আমি আবারও বলছি যে কিভাবে গুগল ড্রাইভের ডক ফাইলের লিঙ্ক শেয়ার করতে হয়। যে লিঙ্কটা ক্রিয়েট করবেন, ওই লিঙ্কটা এখানে চাপ দেওয়ার পর এই যে লিঙ্কে চাপ দিবেন। লিঙ্কে চাপ দেওয়ার পর এখানে লিঙ্ক চাবে, এখন লিঙ্কটা দিবেন। দেওয়ার পরে অ্যাড লিঙ্ক দেওয়ার পর অ্যাড লিঙ্ক দেওয়ার পর টার্ন ইন দিয়ে দিবেন। ঠিক আছে, টার্ন ইন যদি দেন তাহলে এটা আমার এখানে চলে আসবে। এই তো আমার এখানে চলে আসছে, সাবমিট হয়ে গেছে। এখন আনসাবমিট চাচ্ছে আর কি। তো এখন আমার এখানে আপনার এই ফাইলটা কিন্তু চলে আসছে, আমি এটা দেখতে পারবো। আর আমি ভিডিওটা এখানেই আপলোড করব। এখন আপলোড করি নাই, যার জন্য এখানে আসে নাই। আমি যখন আপলোড করব তখন এই ভিডিওটা এখানে দেখতে পারবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাসের সব টপিকগুলাই কিন্তু কভার হয়েছে। আর্টিকেল রাইটিং, কোয়ালিটি আর্টিকেল আর প্লাগেরিজম। কোয়ালিটি আর্টিকেল বলতে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে মানুষের উপযোগী একটা লেখা লিখবেন। মানে আপনি একটা লিখলেন, মানুষ বুঝলো না, হ্যাঁ, এরকম লেখা লিখবেন না। যে লেখাটা লিখবেন সেই লেখাটা যাতে মানুষ বুঝতে পারে, বুঝে সে কোনো ইনফরমেশন জানতে পারে। এখন আপনি একটা লিখলেন, উপরে একটা লিখলেন, নিচে একটা লিখলেন, মাঝখানে একটা লিখলেন, কোনো ইনফরমেশনই ঠিক নাই, তাহলে কিন্তু আসলে এটা কোয়ালিটি আর্টিকেল হলো না। কোয়ালিটি আর্টিকেল হতে গেলে অবশ্যই কিন্তু সেই আর্টিকেলটার মধ্যে কিছু থাকতে হবে, ইনফরমেশন থাকতে হবে, ভালো কিছু দিতে হবে, তাই না? তো এইটাই হচ্ছে কোয়ালিটি আর্টিকেল। এটা বাংলার ক্ষেত্রেও যেরকম, ইংলিশের ক্ষেত্রেও ওরকমই। আপনি যদি ইংলিশে দক্ষ হন সেক্ষেত্রে আপনি ইংলিশেও এভাবেই লিখতে পারবেন। ঠিক আছে, তো আস্তে আস্তে লিখতে লিখতে আপনারা ইংলিশের দিকে ধাবিত হবেন, ইংরেজিতে লেখার ট্রাই করবেন, আস্তে আস্তে পাবেন। আগে বাংলা দিয়েই লেখা শুরু করেন, বাংলাটাই লেখেন, তারপরও না হয় আপনি ইংরেজিতে লিখবেন, তাই না? ইংরেজির আরো অনেক টিপস এন্ড ট্রিক্স আছে, তবে মোটামুটি এগুলাই। ঠিক আছে, মোটামুটি এগুলাই। আর আপনি আপাতত বাংলা লিখতে থাকেন। ইংলিশ যখন আপনার একটা এবিলিটি হবে তখন আপনি অটোমেটিক্যালি অনেক কিছু জানবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।